নিশো আল মামুনের জ্যোৎস্নায় ফুল ফুটেছে। পড়ছি গল্প ভ্যাগাবন্ড। আমার প্রিয় লেখকদের মধ্যে একজন হলেন নুট হ্যামসুন। তার একটি উপন্যাসের নাম ভ্যাগাবন্ড। লন্ডনে এসে নিজেকে কেন জানি বারবার ভ্যাগাবন্ড মনে হচ্ছে। ফরেস্ট গেটে মাস 6 কাটিয়ে ডেগেনহাম চলে এলাম। ঘোরতর শীত। ট্রেন থেকে নেমে একটা সুটকেস হাতে নিয়ে বাড়ির ঠিকানায় পথ ধরে হাঁটছি। হু হু করে ঠান্ডা বাতাস বইছে। লাল রঙের দোতলা একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এখানেই শুরু হবে আমার জীবনের নতুন এক অধ্যায়। প্রকাণ্ড বাড়িতে আমি ছাড়া আরও 3 জন থাকে। তারা খুব ভোরে উঠে কাজে চলে যায়। ফিরতে ফিরতে রাত 10টা-11টা বেজে যায়। একা ঘরে চুপ করে বসে থাকার দিন আমার জীবনে আবার ফিরে এলো। গাছগুলোর দিকে তাকালেই মন যেন কেমন হয়ে যায়। একটি পাতাও নেই। বরফে ঢাকা ডালগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। দেখলেই হাড় পর্যন্ত কেঁপে ওঠে। কাছাকাছির মধ্যে পরিচিত কেউ নেই। মাঝে মধ্যে রাস্তায় বের হয়ে অকারণ কৌতূহলে ঘুরে বেড়াই। রাস্তাঘাটও ভালো করে চিনি না। বিকেলবেলা জানালার পাশে দাঁড়িয়ে থাকি। পাশের বাড়ির স্টিভ তার বিশালদেহী কুকুর নিয়ে হাঁটতে বের হয়। তার সঙ্গে আমার স্বল্প পরিচয়। নিজে থেকেই জানালা দিয়ে কথা বলার চেষ্টা করি। ল্যাপটপে কবিতা, গান শুনি। হোয়াইট চ্যাপেল আইডিয়া লাইব্রেরি থেকে বেশ কয়েকটি বই নিয়ে এসেছি। তার মধ্যে জন স্টেইনব্যাকের লেখা অব মাইস অ্যান্ড ম্যান বইটি মেলে ধরে বসি। কল্পনার রাজ্যে হারিয়ে যাই। আবার ফিরে এসে ছাপা অক্ষরের দিকে মনোযোগ দিই। এভাবে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়। কোনো কোনো দুপুরবেলায় নিজেকে বড় উদাসীন মনে হয়। আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া কাজ খুঁজে পাই না। ছেঁড়া মেঘের টুকরো পূব থেকে পশ্চিমে ভেসে যাচ্ছে। তখন কবিতা লিখি। এভাবে লিখতে লিখতে 101টি কবিতা লিখে ফেললাম। পাণ্ডুলিপির নাম দিলাম হলদে শালিকের বারান্দা। আমার খুব কাছের একজন মানুষ সৈয়দ শামসের বন্ধুর মতো বললেও ভুল হবে না। তিনি আমার থেকে 10-12 বছরের বড় হবেন। এখানে ব্যারিস্টারি পড়তে এসেছেন, কিন্তু ভাগ্যবশত আমার সঙ্গে ম্যানেজমেন্ট পড়ছেন। এক রাতে সৈয়দ শামসের ভাইকে ফোন করে বললাম, শামসের ভাই, আমি 101টা কবিতা লিখেছি, আপনাকে শোনাতে চাচ্ছিলাম। সৈয়দ ভাই মনোভাব প্রকাশ করলেন না। খুব ঠান্ডা গলায় বললেন, কবিতা তো এভাবে শোনা যাবে না। কবিতা হচ্ছে বিশালতার বিষয়, আয়োজন করে শুনতে হবে। 2 দিনের মধ্যেই সৈয়দ ভাই তার বাসায় আয়োজনের ব্যবস্থা করলেন। আমি মহা আনন্দে পাণ্ডুলিপি নিয়ে রওনা হলাম। স্টিফেনি গ্রিনে ট্রেন থেকে নামার সময় পাণ্ডুলিপি হারিয়ে ফেললাম। অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হলো না। অশ্রুভেজা চোখে সৈয়দ শামসের ভাইয়ের বাসায় উপস্থিত হলাম। দেখি বসার ঘরে 3 জন স্প্যানিশ ভদ্রলোক ও একজন হাঙ্গেরি যুবতী বসে আছে। তাদের সঙ্গে আমাকে সৈয়দ ভাই পরিচয় করিয়ে দিলেন। খাবার দাবারের আয়োজনও বেশ। আমাদের 2 জনের জন্য ইলিশ মাছ ভাজা, মোরগ পোলাও। তাদের জন্য টার্কিশ মুরগি আর হুইস্কির ব্যবস্থা। এক ফাঁকে সৈয়দ ভাই বললেন, তোমার মন খারাপ হয়ে আছে কেন? আমি বললাম, সৈয়দ ভাই, আমার পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছি। সৈয়দ ভাই চমকে উঠেই আবার খুব স্বাভাবিক হলেন। বললেন, কোনো কপি রাখুনি? বললাম, আজ আপনার বাসা থেকে ফেরার পথে কপি করব। সৈয়দ ভাই সান্ত্বনা দিলেন। বললেন, পাণ্ডুলিপি হারিয়েছে বলে মন খারাপ করতে হবে? মানুষের জীবন কত রকম মৃত্যু আছে, ধরে নাও এটি মৃত্যু। খাওয়া দাওয়া শেষে সৈয়দ ভাই একটা কবিতা শোনাতে বললেন, পাণ্ডুলিপি হারিয়ে গেছে, কিন্তু কবি নিশ্চয়ই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেনি। আমি খুব ভালো মানুষের মতো তার আবদার মেনে নিয়ে একটি কবিতা পাঠ করলাম। বাসায় ফিরে সারা রাত ঘুম হলো না। সমস্ত ডেগেনহাম খুব ভুতুরে মনে হলো। স্যাঁতসেঁতে বাতাস, রাস্তাঘাট ভিজা ভিজা। সোডিয়াম লাইটের আলোয় চারপাশের সব কিছু বদলে গিয়ে এক বিচিত্র পরিবেশ তৈরি হয়েছে। হ্যান্ড রোলিং টোবাকো ধরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম।
এর দুদিন পর রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা প্লাতা নদীর ধারে রানী ভিক্টোরিয়া ওকাম্পো বইতে সুন্দর একটি তথ্য পেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির পাণ্ডুলিপি স্টিফেনি গ্রিনে হারিয়ে গিয়েছিল। এর দুদিন পর পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গেল। এইটুকু পড়ে মনটা ভালো হয়ে গেল। হলদে শালিকের বারান্দার পাণ্ডুলিপি হারানোর কষ্ট ভুলে গেলাম। মাস তিনেকের মধ্যে নতুন একটা উপন্যাস লিখে ফেললাম, অমীমাংসিত সমাপ্তি, আমার প্রথম উপন্যাস। মম প্রকাশের কর্ণধার এজেড.এম. তৌহিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি উপন্যাসটি প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। লেখালেখি, বই প্রকাশ এসব বিষয়ে আমার পরিবার অশ্রদ্ধা প্রকাশ করলো। বলল ছেলে উচ্ছেনে যাচ্ছে। কিছু নিকট আত্মীয় স্বজনও টিপ্পনি কাটতে লাগলো। আমি এইসব কোনো বিষয়কে পাত্তা দিলাম না। মাসখানেকের মধ্যেই উপন্যাস প্রকাশ হয়ে গেল। ফিডেক্সের মাধ্যমে তৌহিদ সাহেব 10 কপি বই পাঠালেন। তীব্র শীত, রাতে হ্যালোজেন হিটারের পাশে বসে মুগ্ধ হয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখছিলাম। কিছুতেই আমার অনুভূতি প্রকাশ করতে পারছিলাম না। রাত সম্ভবত 11টা বাজে গেল। হঠাৎ হুট করে দরজা খুলে বাইরে বের হলাম। রাস্তায় হাঁটতে লাগলাম। চারপাশে বরফ পড়ছে। সোডিয়াম লাইটের আলো শুভ্র বরফে পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। যেন কল্পলোকের কোনো রাজ্যে এসে পড়েছি। হঠাৎ খেয়াল করলাম আমি শীতে কাঁপছি। শুধু একটি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি। পরদিন কলেজে গেলাম খুব উত্তেজিত অবস্থায়, হাতে 5টি বই। প্রফেসর এসকট ক্লাস নিচ্ছেন, হাসি মুখে দান করলেন, বললেন হাতে কি? আমার লেখা উপন্যাস অমীমাংসিত সমাপ্তি। প্রফেসর এসকট চোখ কপালে তুললেন, তুমি লেখো? আনন্দে হাত থেকে বইটি নিলেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখতে দেখতে বললেন, জিনিয়াসরা চলাফেরা করে সাধারণের মতো, কিন্তু তাদের কাজটা হয় সবার থেকে ভিন্ন। জিনিয়াস এবং সাধারণদের পার্থক্য এখানেই। এই ক্লাসরুমের আমরা সবাই ভাগ্যবান, একজন লেখক আমাদের সঙ্গে বসে আছে। ক্লাসের সবাই উঠে দাঁড়িয়ে একসঙ্গে অভিনন্দন জানালো। এক অদৃশ্য ভালোবাসা এবং শ্রদ্ধায় ভিজে গেলাম, যা প্রকাশ করার শক্তি আমার নেই। 3 দিন পর এই উপলক্ষে প্রফেসর স্কট তার বাড়িতে নৈশভোজের ব্যবস্থা করলেন। কলেজ থেকে বাড়ি না গিয়ে সৈয়দ শামসের ভাইকে সঙ্গে নিয়ে স্টেশনে গেলাম। সমস্ত আকাশ কেমন যেন কুয়াশায় আচ্ছন্ন, বরফ পড়ছে। ট্রেনে উঠে একটু স্বস্তি ফিরে পেলাম। প্রফেসর স্কটের বাড়ি দেখে চমকে উঠলাম। বিশাল বাড়ির দুপাশে ম্যাপল ও অ্যাপেল গাছ। কোনো এক প্রান্ত থেকে ঝিঁঝি পোকার বিকট শব্দ ভেসে আসছে। বাড়ির ভেতরটাও সাজানো গোছানো। প্রফেসর স্কট যে অত্যন্ত শৌখিন এতে কোনো সন্দেহ নেই। অ্যানি এবং জলি নামের তার 2জন নাতনিও এসেছে। খাবার টেবিলে জলি হঠাৎ উৎফুল্ল স্বরে বলে উঠল, কি সৌভাগ্য আমাদের, একজন লেখকের সাথে একই খাবার টেবিলে বসে আছি। প্রফেসর স্কটের বাড়ি থেকে বের হলাম রাত 10টায়। মনে হচ্ছে ভয়ঙ্কর গভীর রাত। শামসের ভাই বাসে উঠে গেল। 2 স্টপেজ পরেই তার বাসা। মোটা ওভারকোটের বোতাম গলা পর্যন্ত আটকে দ্রুত গতিতে হাঁটতে লাগলাম। জনশূন্য কোলাহল মুক্ত রাস্তা, চারপাশে বরফ পড়ে চেনা জায়গা অচেনা হয়ে আছে। একই সঙ্গে ভয় ও আনন্দ লাগছে। স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে লাস্ট ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে। পোর্টারকে স্পেশাল আছে কিনা জিজ্ঞেস করতে বলল নেই। স্টেশন থেকে বের হয়ে একটা বেঞ্চে বসলাম। আধ ঘন্টা হয়ে গেল, কোনো ট্যাক্সির দেখা মিলছে না। ভ্যাগাবন্ড হওয়া ছাড়া বোধহয় আজ আর কোনো পথ নেই। ওভারকোটের পকেট থেকে হ্যান্ড রোলিং টোবাকো বের করে ধরালাম। মিনিট 25 পরে লক্ষ্য করলাম একটা ট্যাক্সি খুব ধীর গতিতে আমার দিকে আসছে। হাত উঁচিয়ে ইশারায় ডাকলাম। ট্যাক্সি ড্রাইভার বাঙালি ভদ্রলোক, নাম হাবিব। ট্যাক্সিতে ওঠার পর থেকে লক্ষ্য করলাম তিনি আন্তরিকতার সঙ্গে কথা বলছেন তার ব্যক্তি জীবন, স্ত্রী, সন্তান সব বিষয়ে। একটা বিষয় জেনে খুব আশ্চর্য হলাম, তার মোবাইল ফোনে মাত্র 3 জনের নাম্বার ছাড়া আর কারো নাম্বার নেই। হাবিবের প্রবাস জীবন 25 বছর, বড় নিঃসঙ্গ কাটছে। একটা পর্যায়ে লেখালেখি প্রসঙ্গ এলো। অটোগ্রাফ দিয়ে একটা বই উপহার দিলাম।
বাসার সামনে ট্যাক্সি থেকে নেমে দাঁড়িয়েছি। হাবিব খুব শ্রদ্ধার সঙ্গে বললেন, জীবনে অনেক গল্প কবিতা পড়েছি, লেখকদের কখনো কাছে থেকে দেখার, স্পর্শ করার সুযোগ হয়নি। হঠাৎ তিনি আমার ডান হাত চেপে ধরলেন। আবেগ ও আনন্দে আমার চোখ ভিজে উঠল। অনেক রাতে ঘুমাতে গেলাম, তারপরে জেগে উঠলাম ভোর হওয়ার আগে। জানালার পর্দা সামান্য সরিয়ে কুয়াশা ভেজা কাচের ভেতর দিয়ে তাকিয়ে আছি। ধীরে ধীরে অন্ধকার কেটে গিয়ে আকাশে ভোরের শুভ্র আলো ফুটে উঠল।